ডাইরেক্ট মারি দিছে। বহু মানুষ কি বলবো, আমার হাত পা কাঁপতেছে। এই যে বাসটা দেখতেছেন না, যে মাত্র দৌলতদিয়া ফেরিঘাট থেকে উল্টে নদীর ভিতরে পড়ে গেছে, এই বাসে আজকে আমার ঢাকা যাওয়ার কথা ছিল। এই বাসটা হচ্ছে গাবতলী পর্যন্ত যাই। তো গাবতলী থেকে নেমে আমি ওইখান থেকে উত্তরা যাইতাম সিএনজি নিয়ে। এই বাসটাতে আমার যাওয়ার কথা ছিল। আমি আমার আব্বুর সামনে সকালবেলা ওনাদের কল করছি। কল করার পরে উনি আমাকে বলতেছে লাস্টের 6 সিট আছে। আমি বলতেছি আমি লাস্টের সিটে এত দূর যেতে পারবো না, সোজা হয়ে বসে থাকতে হয়। লাস্টের যেই সোজা সিটগুলো আছে ওইগুলো তো ভাঙা যায় না, ওইগুলো সোজা হয়ে বসে থাকতে হয়। তো আমি বলছি যে দেখেন ভাইয়া, আমি তো এত দূর জার্নি করব, এমনিতে আমি অনেক অসুস্থ, তার উপরে এত দূর আমি সোজা হয়ে বসে যেতে পারবো না। তো আমাকে অন্য একটা সিট ম্যানেজ করে দেন, লাস্টে হইলেই হবে, কিন্তু লাস্টের আগেরটা হইলেও হবে, ভাঙা যাবে এরকম একটা সিট আমাকে দেখে দেন। তো উনি আমাকে বলছে, অনেকক্ষণ লাইনে রাখার পরে উনি বলছে হ্যাঁ, একটা সিট ম্যানেজ করা গেছে, লাস্টের আগেরটাই হবে, কিন্তু জানলার পাশে হবে না, ওই সিটে আপনি যাইতে পারেন। আমি তো তারপরে ভাড়া জিজ্ঞেস করছি, উনি মানে 3 গুণ ভাড়া চাই। যে এইখানে মানে আমাদের এইখান থেকে ঢাকাতে বেনাপোল থেকে উত্তরা বা আবদুল্লাপুর পর্যন্ত নর্মালি চেয়ার কোচের ভাড়া হচ্ছে 580 টাকা। ঈদের সময় 700 টাকা নিস, সেখানে সে আমার কাছে 3 গুণ ভাড়া চাচ্ছে। তো আমার আব্বু এটা শুনে অনেক রেগে গেছে যে এই ভাড়া দিয়ে যাইতে হবে না, তুমি আরো একদিন পরে যাও, আর সিটও যদি ভালো পাও নাই, সে তো আরো 2 দিন পরে যাও, আর ওইখানে গেলেও তো তোমাকে টেক কেয়ার করার মতন কেউ নাই, তুমি এখন হচ্ছে সুস্থ হও, ওষুধ খাও, বাসায় রেস্ট করো, তারপরে যে। এটা বলার পরে আমি ওনার ফোনটা কেটে দিছি। আমি সব কিছু গোছাই নিয়েছি যে 2-3 দিন ধরে আমি গাড়ি খুঁজতেছি, বাসের সিট খুঁজতেছি, আমি কোনোভাবেই সিট ম্যানেজ করতে পারতেছি না। তো আসার আগে আমি টিকিট কাটি নাই। আর গ্রামে আসার যে টিকিট, ওইটা আমি প্রায় রমজানের 10 রমজানের দিক বা তার একটু পরে 12 রমজানের দিক এরকম টাইমে আমি ওই টিকিটটা কাটছি। যাই হোক, আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া যে আমি এটা মিস করেছি বা যাই নাই। আমার আব্বুর উপর অনেক মন খারাপ হয়েছিল যে আমার ওইখানে অনেক কাজ আছে, আমার কাজ করতে হবে, আমি বাড়িতে বসে থাকলে কেমনে হবে, আমি ওইখানে যাব, আমার ক্লাস আছে, শুক্রবার থেকে আমার ক্লাস, আজকে বুধবার। তো এগুলো না অনেক মন খারাপ হয়েছে। আমি আম্মুরে অনেকবার বলছি যে আব্বু কি বলে, ওই সিটটা নিব নাকি যাব নাকি। আম্মুও কোনো কথা বলে নাই, আব্বুও কোনো কথা বলে নাই, দুইজনই নীরব ছিল, একটা কথাও বলে নাই। কিন্তু এই যে যে মানুষগুলো, আসলে না তোর জন্য মায়া লাগতেছে। এখানে দোষ কারুরই না, হয়তো বাসের নিয়ন্ত্রণ হারাই পড়ে গেছে। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা। ওনাদের জন্য অনেক দোয়া করবেন সবাই। আমার অনেক বেশি খারাপ লাগতেছে যে ওইখানে অনেক বাচ্চা ছিল, মুরব্বী ছিল, বা অনেক মহিলা ছিল, অনেক মানুষ ছিল, 40 জন যাত্রী ছিল। তাদের ভিতর হাতে গোনা 2-1 জন হয়তো বের হইতে পারছে, বাকি মানুষ বের হইতে পারে নাই। তো ওনাদের জন্য অনেক কষ্ট লাগতেছে। 2-1 জন বের হয়েছে, ভিডিও তো দেখছি। উদ্ধার কাজ চলতেছে, 3টা ইউনিটে উদ্ধার কাজ চলতেছে, কিন্তু ওনারা তো এখন হয়তো বা বেঁচে নাই। এতক্ষণ বেঁচে থাকা সম্ভবও না কারোর পক্ষে, এত লং টাইম। গাড়িটা একদম উল্টে পড়ছে, নিচের দিকে চলে গেছে। আর এখানে এত স্রোত, এত গভীর, সত্যি অনেক বেশি খারাপ লাগতেছে। আর আল্লাহর কাছে এটাও শুকরিয়া যে জাস্ট আব্বুর জন্য আমি যাই নাই। আমি ওনাকে বিকাশও করতে যাচ্ছিলাম, উনি যে পরিমাণ টাকা চেয়েছে আমার বিকাশে তার থেকে কম ব্যালেন্স ছিল, এটাও একটা কারণ ছিল। নাইলে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকলে আমি হয়তো টিকিট কেটে ফেলতাম বা চলে যাইতাম। আমি সবসময় আমার ইচ্ছা মতনই চলি, কিন্তু কেন জানি না আজকে ফ্যামিলির কথা শুনছি। যাই হোক, আসলে বুঝতেছি না বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশে কি শুরু হয়েছে। ঈদের 2-3 দিন আগে যে বরিশালের লঞ্চের ফেরিঘাটে, সদরঘাটে যেই ঘটনাগুলো
ঘটলো, ওইগুলা নিয়েই ওই ট্রমা থেকে এখন মানুষ বের হইতে পারে নাই। কি একটা মর্মান্তিক দৃশ্য, কি একটা অবস্থা। বাংলাদেশটা আসলে ধ্বংস হয়ে যাচ্ছে দিন দিন। চারিদিকে খুন, ধর্ষণ, তারপর আরো কত কি, বিশৃঙ্খলায় ভরা, শান্তি নাই, দেশের শান্তি নাই।